আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সংগঠিত জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা তারা এখন কলকাতায় নিরাপদে আশ্রয় নিয়েছে। এরপর জানাবো সাংবাদিক আনিস আলমগীর বললেন, জুলাই স্মৃতি জাদুঘর ডক্টর ইউনূসের বাড়ি এবং গ্রামীণ ব্যাংকে হামলা করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান। এরপর গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার। গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষাতে নির্মিত এই জাদুঘর ভেঙে গুড়িয়ে দেবে আওয়ামী লীগ। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা করা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। এদিকে বিবৃতিতে দলের অবস্থান ব্যাখ্যা, মাওলানা তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামাতের সম্পর্ক নেই। মাওলানা তারেক মনোয়ারের সম্প্রতি একটি বক্তব্যে দেয় বাংলাদেশ জামাত ইসলামের উপর চাপানোর অভিযোগে প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছে। এদিকে জমি নিয়ে বিরোধে দম্পতিকে কুপিয়ে জখম। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁও উপজেলার ভাগলপুর গ্রামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ। এ সময় হামলাকারীরা গৃহবধূকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুসলিমা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে শাটডাউন। অর্থায়ন বিল নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমও আংশিকভাবে শাটডাউন রয়েছে। 2025 অর্থবছরে মেয়াদ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাত 12টা 1 মিনিটে স্থানীয় সময় অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় খাতে কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি খাত যেমন সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকবে। তবে তারা আপাতত কোনো বেতন পাচ্ছেন না। খবর CNN এর। 1980 সালের পর এনে যুক্তরাষ্ট্রে 15তম শাটডাউন হলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তিনি অনেক ফেডারেল কর্মীকে চাকরি থেকে বাদ দিতে পারেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাটডাউনের সময় আমরা এমন কিছু করতে পারবো যা ডেমোক্রেটদের জন্য খারাপ এবং তারা তা উল্টাতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সংগঠিত জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা তারা এখন কলকাতায় নিরাপদ আশ্রয়ে। শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে গুম, খুন, নির্যাতন, বিরোধী দল দমনপীড়ন সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত এসব পুলিশ কর্মকর্তা
গণহত্যা জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে গেছেন। হাবিবুর রহমানের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি আনিসুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, বহুল আলোচিত অতিরিক্ত ডিআইজির রং এর এজেন্ট প্রলয় কুমার জোয়ারদার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এখন কলকাতায় ঘাঁটি গেড়ে বসে আছে। বর্তমানে তারা ভারতের ডিপ স্টেটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য নানামুখী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বলে নিরাপত্তা সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছে শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন আমলা ও সরকারি আইনজীবী। সাবেক আইনমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর সাবেক সচিব মোহাম্মদ সালাউদ্দিনের মতো দীর্ঘ আমলারাও তারা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য একটাই, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এখনও তারা ভারতে বসে ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা ভুয়া ধর্ষণের নাটক সাজিয়ে যেভাবে সাধারণ মানুষের উপর হামলা চালাতে উস্কানি দিয়েছে, তাতে করে দেশটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। সাংবাদিক আনিস আলমগীর বললেন, জুলাই স্মৃতি জাদুঘর, ডক্টর ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে হামলা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান। এরপর গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার। গণঅভ্যুত্থানে স্মৃতি রক্ষায় নির্মিত জাদুঘর ভেঙে ঘুরিয়ে দেবে আওয়ামী লীগ। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা করা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার এক শোতে অংশ নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ভাঙার কথা বলেন আনিস আলমগীর। অপরদিকে একটি বেসরকারি টেলিভিশনের ষড়যন্ত্র ভেতর ও বাইরে শীর্ষক টক শোতে অংশ নিয়ে তিনি ডক্টর ইউনূসের বাড়ি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে হামলা করা হবে বলে জানিয়েছেন। আনিস আলমগীর বিগত 15 বছর স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত। দীর্ঘদিন আওয়ামী ঘরানার মালিকানাধীন পত্রিকায় চাকরি করেছেন তিনি। এছাড়াও শেখ হাসিনার আমলে একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন শিক্ষকতাও করেন। বিবৃতিতে দলের অবস্থান ব্যাখ্যা, মাওলানা তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামাতের সম্পর্ক নেই। মাওলানা তারেক মনোয়ার সম্প্রতি একটি বক্তব্যের দায় বাংলাদেশ জামাত ইসলামের উপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম। মঙ্গলবার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, কয়েকদিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নিজামীর আলেমদের জোরে বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্বের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি এরই মধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এরপরও বক্তব্যের দায় জামাত ইসলামের উপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত। তিনি আরও বলেছেন, জামাত ইসলাম বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মার রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো অবস্থান জামাত ইসলাম কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে জামাতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তারা। এ ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের কোনো দায় নেই এবং এর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তারা।
জমিনে বিরোধে দম্পতিকে কুপিয়ে জখম। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁও উপজেলার ভাগলপুর গ্রামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের সময় হামলাকারীরা গৃহবধূকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুসলিমা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর সকালে আরিফ হোসেন ও তার স্ত্রী মুসলিমা বাড়ির একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন ও তার সহযোগী কয়েকজন মিলে তাদের বাধা প্রদান করে। সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুসলিমার উপর হামলা চালায়। হামলাকারীরা আরিফ হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। এ সময় আরিফ হোসেনকে বাঁচাতে তার স্ত্রী মুসলিমা এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে। সোনারগাঁও থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম খান জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই ধরনের চক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং মানুষকে হত্যার উদ্দেশ্যে যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মামলার মাধ্যমে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে যেন কোনো নিরীহ মানুষের উপর এই ধরনের হামলা না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে সবকিছু নিশ্চিত করা হয়েছে।